আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউএনএ নিউজে। সাথে আছি আমি শারমিন আলম চৌধুরী। ছোট ছেলে আরাফাত রহমান কুকুর মৃত্যুর পর দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সহানুভূতিতা ও সমবেদনার জন্য ধন্যবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার এই বিবৃতিতে খালেদা জিয়া বলেন, কোকোর অকাল মৃত্যুতে মা হিসেবে গভীর শোকাহত এবং মানসিকভাবে বিপর্যস্ত তিনি। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোকোর জানাজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এই উপস্থিতি শোক কাটিয়ে ওঠার শক্তি সঞ্চয়ে সাহায্য করবে বলে জানান তিনি। দেশের বিভিন্ন জেলা উপজেলায় যারা কুকুর আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছেন তাদেরও ধন্যবাদ জানান বিএনপি চেয়ারপারসন। বিশ্বের বিভিন্ন দেশে গায়বানা জানাজায় প্রবাসীদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান তিনি। এছাড়া প্রবাসী বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থা ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিদেরও ধন্যবাদ জানান। তবে পরিস্থিতির কারণে যারা কার্যালয়ে এসে দেখা করতে পারেননি তাদের কাছে গভীর দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন বিএনপি চেয়ারপারসন। পরে কোকোর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি। চলমান সংকট নিরসনে একটি জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এই সরকারের প্রধান কাজ হবে প্রজাতন্ত্রের সকল কর্মকাণ্ড যথাযথভাবে পরিচালনা করার লক্ষ্যে সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠান। বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনী জাতিকে বর্তমান মহাসংকট থেকে উত্তরণে সহায়তা করতে পারে। আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এই প্রস্তাব উত্থাপন করেন তিনি। বিস্তারিত দেখুন রিপোর্টে। সুপ্রিম কোর্ট মিলনায়তনে সুশীল সমাজের ব্যানারে অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে এই সমস্যা সমাধান করা সম্ভব, আর এ লক্ষ্যে প্রয়োজন একটি ঐক্যমতের সরকার। এ সময় বক্তারা আরো বলেন, বর্তমান সংকট সমাধানে রাজনৈতিক সমঝোতা হওয়া উচিত। জাতীয় ঐক্যমত্যের সরকারের প্রধান দায়িত্ব এবং কর্তব্য হবে নির্বাচন কমিশন, প্রশাসন এবং বিচার বিভাগ সহ সকল সাংবিধানিক এবং প্রতিষ্ঠানের অর্থবহ সংস্কারের মাধ্যমে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। ক্রান্তি লগ্নে আমরা আমাদের দেশকে উদ্ধার করতে পারি এবং গণতন্ত্রের পথে ফিরিয়ে নিতে পারি। যে কথাগুলো আমরা বুদ্ধিজীবীরা পরিষ্কার করে বলা দরকার ছিল, সেটা আমরা বিএনপি নেতৃবৃন্দকে পরিষ্কার করে বোঝাতে পারি। এদিকে নবনিযুক্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দেখা করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। মামলার জট কমাতে কার্যকর পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। সব সমস্যা আছে সেগুলি সমাধান এবং কি কি সমস্যা সেগুলি আইডেন্টিফাই করা, সবকিছু নিয়ে আমার সাথে ওনার সাথে আলাপ হয়েছে। বিচার বিভাগে লোক বল বাড়ানো, বাংলাদেশের যে দুটো বিভাগ আছে সেই বিভাগেও কিভাবে ত্বরান্বিত করবেন সেটাও আমাকে উনি জানালেন। এছাড়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির আদেশের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবী। কোন রকম অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না মর্মে যুক্তিগুলো উপস্থাপন করে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানালেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী 2 ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বুধবার সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠানের আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলেও জানান শিক্ষামন্ত্রী। বিস্তারিত আরও একটি রিপোর্টে। মাত্র 4 দিন পরে এসএসসি পরীক্ষা চলছে। 20 দলীয় জোটের অবরোধ, শঙ্কায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টরা। আদৌ কি সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠান সম্ভব হবে? এ পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী আগামী প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় সহিংস রাজনৈতিক কর্মসূচি বন্ধের আহ্বান জানান। দয়া করে আপনাদের এই ধরনের ভীতি সৃষ্টিকারী, মানুষ হত্যাকারী, ভবিষ্যতের লেখাপড়া, পরীক্ষা সবকিছু ধ্বংসকারী এই কর্মসূচি বন্ধ রাখুন। এটাই একমাত্র পথ। প্রশ্নপত্র ছাপানো থেকে সবকটি পর্যায়ে কঠোর নজরদারি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রশ্ন ফাঁসে, বিভ্রান্তি ছড়ানো ও ষড়যন্ত্রের কোনো সুযোগ নেই। তাই শিক্ষার্থীদের ফেসবুকমুখী না হওয়ার পরামর্শও তার। সম্ভাব্য যারা এই প্রশ্নপত্র ফাঁস করতে পারে, বিজিপিএস অথবা বিজিপিএসের লোক, প্রশ্নকর্তা অথবা এর সাথে সম্পৃক্ত লোক, সেই ধরনের কোনো প্রতিষ্ঠান, কোনো কোচিং সেন্টার, কোনো ব্যক্তি, সবাই নজরদারির মধ্যে আছেন। আমরা সকল অভিভাবক, সকল পরীক্ষার্থী, সকল শিক্ষক এবং সমাজের সকল দায়িত্বশীল ব্যক্তির কাছে অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনারা এই ফেসবুকের দিকে আমাদের ছেলেমেয়েদের দৃষ্টি ঘুরাই দিবেন না।
এরই মধ্যে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে দাবি করে যথাসময়ে পরীক্ষা গ্রহণের দৃঢ় অবস্থানের কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরীক্ষার জন্য যা যা প্রয়োজন সব প্রস্তুতি আছে। পরীক্ষা বাধাগ্রস্ত করবার জন্য কোনো ষড়যন্ত্র সফল হবে না এবং তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি। মোহাম্মদ নুরুন নবী, ঢাকা। এই ফেসবুকে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি স্বাভাবিক রেখে অর্থনীতির চাকা সচল রাখতে আগামী 20 বছরের জন্য হরতাল অবরোধ বন্ধে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। চলমান রাজনৈতিক অস্থিরতা অবসানের দাবিতে বুধবার বিজিএমইএ ভবনের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান। সে সঙ্গে যানবাহন ভাঙচুর ও আগুন দিয়ে মানুষ পোড়ানোর জন্য নিন্দা জানান ব্যবসায়ী নেতারা। গেল 23 দিন ধরে চলছে হরতাল অবরোধ। এতে করে চরম হুমকির মুখে পড়েছে দেশের ব্যবসা বাণিজ্য। স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্যের পাশাপাশি উৎপাদনমুখী শিল্প খাত। এ অবস্থায় প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন ব্যবসায়ীরা। প্রায় 40টির মতো ব্যবসায়ী সংগঠনের মানববন্ধনে তাই উচ্চারিত হলো হরতাল অবরোধ বিরোধী বক্তব্য। সরকার, বিরোধী দল এবং সকল রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানটা রাজনৈতিকভাবেই করবেন। অর্থনীতিকে যারা নষ্ট করার চেষ্টা করছেন, ব্যবসা বাণিজ্যকে যারা নষ্ট করার চেষ্টা করছেন, তাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা এই খেলা বন্ধ করেন। আজকে মানবতা ধ্বংস করার যে রাজনীতি, মানুষকে হত্যা করার জায়ে পোড়া রাজনীতি, সেটা থেকে বন্ধ করি। মানুষ পোড়ানোর রাজনীতির প্রতি তীব্র ঘৃণা জানিয়ে বক্তারা আইন করে হরতাল অবরোধ বন্ধেরও দাবি তোলেন। দয়া করে এমন কোন কর্মকাণ্ডের মধ্যে আপনারা ব্যবহৃত হবেন না যাতে দেশ, জাতি এবং বিশেষ করে অর্থনীতি মুখ থুবড়ে পড়ে। আমাদেরকে রাস্তা নামাবেন না, আমাদেরকে নামাতে বাধ্য করবেন না। আমরা আপনাদের কাছে মাপ চাই, আপনারা আমাদেরকে ব্যবসার সুযোগ করে দিন। চলমান অস্থিরতা দূর করতে মানববন্ধন শেষে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মারকলিপি দেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। হরতাল অবরোধে নিহতদের স্মরণে ও আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার বাদ জুমা সারা দেশে গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করেছে 14 দল। রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বুধবার এক যৌথ সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। বৈঠক শেষে তিনি বলেন, বিএনপি জামায়াত সরকারের বিরুদ্ধে নয়, সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দর্শক, এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি বিলাসবহুল হোটেলে বন্দুকধারীদের হামলায় যুক্তরাষ্ট্রের এক নাগরিক সহ অন্তত 10 জন নিহত হয়েছে। লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের মুখপাত্র এসাম আল নাস জানান, মঙ্গলবার ত্রিপোলির 5 তারকা হোটেল করিন্থিয়ায় হামলা নিহতদের মধ্যে 5 জন বিদেশি। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের একজন ছাড়াও ফ্রান্সের একজন ও তাজিকিস্তানের 3 নাগরিক রয়েছেন। এই ঘটনায় 2 হামলাকারীও নিহত হয়েছে। তারা লিবিয়ার নাগরিক বলে ধারণা নিরাপত্তা কর্মকর্তাদের। হামলায় ত্রিপোলিতে একটি সিকিউরিটি ফার্মে কর্মরত আমেরিকান কন্ট্রাক্টর ডেভিড বেরি নিহত হয়েছেন বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে। কারা এই হামলা চালিয়েছে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ইসলামিক স্টেট আইএস সমর্থক একটি অনলাইন গ্রুপ বলেছে, আবু আনাস আল লিভির নামে এই হামলা চালানো হয়েছে। সন্দেহভাজন আল কায়দা সদস্য আল লিভির বিরুদ্ধে আফ্রিকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে বোমা হামলা চালানোর অভিযোগ রয়েছে। এখানে প্রায় উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিদেশি কূটনৈতিকরা অবস্থান করেন। ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের 17 সেনা নিহত হয়েছে। এছাড়া এক সেনাকে আটক করেছে এবং অন্তত 6 সেনা আহত হয়েছে। এর মধ্যে একজন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা রয়েছে। এরই মধ্যে ইসরায়েলের শীর্ষ সেনা কমান্ডাররা জরুরি বৈঠকে বসেছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এই হামলায় দায় স্বীকার করেছে। সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলি হামলা জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। লেবাননের শেবা খামার এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানা যায়। ইরানের ফার্স্ট নিউজ জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের অন্তত 9টি সামরিক যানে হামলা চালায়। তবে ক্ষেপণাস্ত্র নাকি কামানের গোলা বর্ষণ করা হয়েছে তা স্পষ্ট নয়। এদিকে ইসরায়েলের হাইফা ও রাশবিনা বিমানবন্দর ঘোষণা করা হয়েছে। এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রধান সড়কগুলোতে জনসাধারণ ও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে হামলার জবাবে ইসরায়েলও লেবাননের ভেতরে অন্তত 25টি গোলা ছুড়েছে।
দর্শক, এই ছিল আমাদের হাতে আজকের মতো সর্বশেষ আপডেটেড নিউজ। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা।